সুপ্রিম কোর্টের এই চাঞ্চল্যকর নির্দেশে কি পশ্চিমবঙ্গের ভোটার তালিকা এবং নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণভাবে উলটপালট হয়ে যাবে, যা লক্ষ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণ করবে এবং রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎকে প্রভাবিত করবে? আজকের এই ভিডিওতে আমরা খুঁটিনাটি বিশ্লেষণ করব এই সব কিছু, যাতে আপনি সবকিছু স্পষ্টভাবে বুঝতে পারেন এবং কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না করেন। তাই শেষ পর্যন্ত দেখুন, এবং যদি এই তথ্যগুলো আপনার কাজে লাগে বা আপনাকে চমকে দেয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আরও এমন আপডেটেড নিউজ ভিডিও পেয়ে যান। এবং কমেন্ট সেকশনে আপনার মতামত লিখুন যে এই নির্দেশগুলো কি আপনার মতে সঠিক না ভুল, অথবা এর ফলে কি কোনো পরিবর্তন আসবে রাজ্যের নির্বাচনে, যাতে আমরা সবাই মিলে আলোচনা করতে পারি এবং আরও ভালো কন্টেন্ট তৈরি করতে পারি। এখন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই গুরুত্বপূর্ণ ঘটনার পেছনের সবকিছু, যেখানে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক শুনানিতে পশ্চিমবঙ্গের এসআইআর মামলা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিশেষ করে ভোটার তালিকা প্রকাশ এবং নথি যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে, যা রাজ্যের লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকারকে সরাসরি প্রভাবিত করতে পারে। প্রথমত জেনে নেওয়া যাক যে সুপ্রিম কোর্ট আজকের শুনানিতে কোনো নতুন তথ্য প্রকাশ করেনি, বরং পুরনো নির্দেশগুলোর ওপর একটা স্পষ্টীকরণ দিয়েছে, যা বিশেষ করে 14ই ফেব্রুয়ারির পর নথি জমা দেওয়া নিয়ে উঠে আসা বিভ্রান্তিগুলোকে দূর করার জন্য। কারণ আগের শুনানিতে বারবার এই প্রশ্ন উঠছিল যে 14ই ফেব্রুয়ারির পরও কি নথি আপলোড করা যাবে, এবং যদি না যায় তাহলে যারা ইতিমধ্যে জমা দিয়েছেন তাদের কি হবে। এখন সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলেছে যে যদি কোনো ব্যক্তি 14ই ফেব্রুয়ারির মধ্যে তাদের নথি, যেমন আধার কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মতো গুরুত্বপূর্ণ কাগজপত্র ফিজিক্যালি বা অনলাইনে জমা দিয়ে থাকেন এবং তাদের কাছে সেই জমা দেওয়ার রসিদ থাকে, তাহলে সেই নথিগুলোকে যাচাইয়ের সময় গ্রহণযোগ্য বলে বিবেচনা করা হবে। অর্থাৎ ভেরিফিকেশন প্রক্রিয়ায় তাদের কোনো সমস্যা হবে না। এই স্পষ্টীকরণটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ 15ই ফেব্রুয়ারি থেকে অনলাইন আপলোডের লিঙ্ক বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েছিলেন এবং তাদের নথি জমা দেওয়ার পরও সন্দেহ ছিল যে সেগুলো গ্রহণ করা হবে কিনা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের সিনিয়র অ্যাডভোকেট নাইডু এই রসিদ নিয়ে কিছু সমস্যা উল্লেখ করার চেষ্টা করেছিলেন, যে রসিদগুলো নকল হতে পারে বা বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। কিন্তু বিচারপতিরা স্পষ্ট করে বলেছেন যে বিচারকরা যথেষ্ট যোগ্য এবং তারা আসল এবং নকল নথির মধ্যে পার্থক্য করতে পারবেন। এছাড়া আগেই নির্দেশ দেওয়া হয়েছিল যে নথি জমা দেওয়ার সময় রসিদ দেওয়া বাধ্যতামূলক, তাই এটা কোনো নতুন ব্যাপার নয়, এবং যারা 14 তারিখের মধ্যে জমা দিয়েছেন তাদের রসিদ থাকবেই। ফলে নতুন করে যারা আসবেন তাদের কোনো রসিদ না থাকাটা স্বাভাবিক, কিন্তু পুরনো জমা দেওয়া ব্যক্তিদের যাতে কোনোভাবে বঞ্চিত না করা হয় সেটা নিশ্চিত করার দায়িত্ব সুপ্রিম কোর্টের, এবং তারা সেই অনুযায়ী নির্দেশ দিয়েছেন। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বিচারক নিয়োগ নিয়ে, যেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে শুধু পশ্চিমবঙ্গের বিচারকদের উপর নির্ভর না করে যদি প্রয়োজন পড়ে তাহলে ওড়িশা এবং ঝাড়খণ্ডের বিচারকদেরও নিয়োগ করা যাবে, কারণ এই রাজ্যগুলো বাংলার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং তাদের সংস্কৃতি এবং ঐতিহাসিক যোগাযোগ রয়েছে, যা কাজকে সহজ করবে। এখানে একটা প্রশ্ন উঠেছে যে এই বিচারকদের নতুন করে প্রশিক্ষণ দিতে হবে এবং ভাষার সমস্যা হতে পারে, যা রাজ্যের অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছিলেন যে এতে করে পুরনো সমস্যাগুলো ফিরে আসতে পারে, কারণ তারা বাংলার সংস্কৃতির সঙ্গে পরিচিত নাও হতে পারেন। কিন্তু প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং অন্য বিচারপতিরা স্পষ্ট করে বলেছেন যে বর্তমান পরিস্থিতিতে এর কোনো বিকল্প নেই, এবং এই পার্শ্ববর্তী রাজ্যগুলোর বিচারকরা কিছুটা হলেও বুঝতে পারবেন, কারণ তাদের সাংস্কৃতিক মিল রয়েছে, তাই প্রয়োজনে তাদের ব্যবহার করা যাবে। এখন সুপ্রিম কোর্টের শুনানিতে দেখা গিয়েছে যে নির্বাচন কমিশনের কাজ নিয়ে কোর্ট খুব একটা সন্তুষ্ট নয়, কারণ কমিশন বারবার তাদের অধিকার বাড়ানোর অনুরোধ করছিল, যাতে তারা বিচারকদের নির্দেশ দিতে পারেন এবং বিভিন্ন প্রক্রিয়ায় আরও নিয়ন্ত্রণ রাখতে পারেন। কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ এটাকে মৌখিকভাবে খারিজ করে দিয়েছে এবং বলেছে যে বিচারকরাই সর্বোচ্চ কর্তৃত্বপূর্ণ এবং তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এছাড়া আগের শুনানিতেও কোর্ট কমিশনের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে এবং বারবার ভিন রাজ্য থেকে অফিসার নিয়ে আসার অনুরোধ করেছে, যা কমিশন মানেনি। আজকেও যখন কমিশন বিচারকদের নিয়ন্ত্রণ করার অনুমতি চেয়েছে তা দেওয়া হয়নি, এবং নথি যাচাইয়ের সময়সীমা নিয়ে যে আপত্তি উঠেছে তাও গ্রাহ্য করা হয়নি। ফলে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের এসআইআর মামলায় কমিশনকে একের পর এক ধাক্কা খেতে হচ্ছে, এবং কোর্টের ব্যবহার থেকে বোঝা যাচ্ছে যে কমিশনের ভূমিকা এবং কাজের ধরন বিশেষ করে বাংলায় তাদের পছন্দ হয়নি। এটা নজিরবিহীন, কারণ অন্য রাজ্য যেমন বিহারের এসআইআর মামলায় কমিশনের বিরুদ্ধে এত অভিযোগ ওঠেনি এবং কোর্ট এত কড়া নির্দেশ দেয়নি, কিন্তু এখানে একের পর এক নির্দেশ আসছে যা কমিশনের জন্য চ্যালেঞ্জিং। এখন ভোটার তালিকা নিয়ে আরেকটা বড় বিষয় হলো যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে এবং তারপর ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা যাবে।
কিন্তু রাজ্যের প্রাক্তন সিইও দেবাশিস সেন জানিয়েছেন যে মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত ধাপে ধাপে তালিকা প্রকাশ করা যাবে, কিন্তু যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে তিনি এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন না, যা একটা বড় সমস্যা তৈরি করতে পারে। কারণ যদি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ না হয় তাহলে আইন লঙ্ঘন না হলেও অনেক যোগ্য ভোটার বঞ্চিত হতে পারেন এবং তাদের পরে ইলেকশন পিটিশন করে প্রমাণ করতে হবে, যা জুডিশিয়াল প্রক্রিয়ায় সময় সাপেক্ষ। এখন প্রশ্ন উঠছে যে ২৮ ফেব্রুয়ারিতে চূড়ান্ত তালিকা প্রকাশ সম্ভব কিনা, কারণ অনেকের মতে তা আর সম্ভব নয় এবং যদি না করে তাহলে কি ভোট ঘোষণা করা যাবে। কিন্তু প্রাক্তন সিইও বলছেন যে লাস্ট ডেট অফ নমিনেশন পর্যন্ত সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা যাবে এবং সেই ভিত্তিতে ভোট পরিচালিত হবে। কিন্তু যদি কারো নাম না ওঠে তাহলে তিনি যোগ্য হলেও ভোট দিতে পারবেন না এবং পরে আদালতে প্রমাণ করতে হবে। এখন আরেকটা অভিযোগ উঠেছে যে মুখোপাধ্যায়ের জায়গায় মুখার্জি বা গঙ্গোপাধ্যায়ের জায়গায় গাঙ্গুলি, এমন সামান্য কারণে অনেককে শুনানিতে ডাকা হয়েছে, যা কমিশনের ভাষায় লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগত তথ্য বিভ্রাট। এবং প্রায় ৬০ লক্ষ ভোটারের অভিযোগ এখনও নিষ্পত্তি হয়নি, যা এখন জুডিশিয়াল অফিসারদের দায়িত্বে দেওয়া হয়েছে। কিন্তু এমন বিভ্রাট কেন হলো তা নিয়ে প্রশ্ন যে আগে যাচাইয়ের সময় বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া হতো যদি কোনো অসামঞ্জস্য দেখা যায়, কিন্তু এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে, যা মুখোপাধ্যায় এবং মুখার্জির মতো অল্টারনেটিভ স্পেলিং ধরতে পারেনি, যদিও ডিকশনারিতে এগুলো দেওয়া থাকে এবং এআই এর ধরে ফেলা উচিত ছিল। তাই এটা গ্রহণযোগ্য হওয়া উচিত ছিল, কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যেক নাগরিকের মতামত ও অংশগ্রহণের অধিকার সর্বাগ্রে গুরুত্ব পাওয়া উচিত। কিন্তু পরিবর্তে অনেক ক্ষেত্রেই দেখা গেল সংশ্লিষ্ট ব্যক্তিদের ডেকে পাঠিয়ে নথি যাচাই করার চেষ্টা করা হয়েছে, যেখানে বাস্তবে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া হলে হয়তো সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমানো যেত। যদিও এতে সময় বেশি লাগত এবং প্রশাসনের তরফে আরও যত্ন, ধৈর্য ও দায়িত্বশীল মনোভাব প্রয়োজন ছিল, তবুও গণতন্ত্রকে শক্তিশালী রাখতে সেই বাড়তি সময় ও শ্রম দেওয়াটা অযৌক্তিক হতো না। এখন এসআইআর নিয়ে শুরু থেকেই নানা অভিযোগ ও বিতর্ক সামনে এসেছে। কেউ বলছেন যথাযথভাবে যাচাই হচ্ছে না, কেউ বলছেন বৈধ ভোটারদের নাম বাদ পড়ে যাচ্ছে, আবার কোথাও কোথাও নোটিশ পাওয়া নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। অথচ ২০০২ সালে এমন পরিস্থিতি তৈরি হয়নি, কারণ তখন খুব তাড়াহুড়ো করে কাজ না করে সাধারণভাবে বাড়ি বাড়ি গিয়ে ভোটকর্মীরা ফর্ম ফিল আপ করেছিলেন, মানুষকে সময় দেওয়া হয়েছিল, প্রয়োজনীয় কাগজপত্র বুঝিয়ে বলা হয়েছিল। ফলে প্রক্রিয়াটি ছিল তুলনামূলকভাবে নিরিবিলি ও স্বচ্ছ এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বা সন্দেহের পরিবেশ তৈরি হয়নি। এবার দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করার চাপ, নির্দিষ্ট সময়সীমার মধ্যে তালিকা হালনাগাদ করার তাগিদ এবং প্রশাসনিক সমন্বয়ের ঘাটতি, এই সব কিছু মিলিয়ে নানা সমস্যা সামনে এসেছে, যা নিশ্চয়ই একটি বড় কারণ হিসাবে বিবেচিত হতে পারে। অনেকেই মনে করছেন যদি শুরু থেকেই পরিকল্পিতভাবে পর্যাপ্ত কর্মী নিয়োগ, সঠিক প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তার সমন্বয় করা হতো তাহলে এই জটিলতা এড়ানো সম্ভব ছিল। এই সব কিছু বিবেচনা করে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের নির্বাচন প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসতে চলেছে এবং ভবিষ্যতে যাতে কোনো বৈধ ভোটার বঞ্চিত না হন সে বিষয়ে বিশেষ নজর দেওয়া অত্যন্ত জরুরি। একই সঙ্গে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার নির্দেশগুলো যথাযথভাবে পালন করা হচ্ছে কিনা তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ, কারণ দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ গণতান্ত্রিক কাঠামোকে সুরক্ষিত রাখার জন্যই জারি হয়। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে প্রশাসন, নির্বাচন কমিশন এবং সাধারণ নাগরিক সবার সম্মিলিত দায়িত্ব রয়েছে। তাই প্রত্যেকের উচিত সচেতন থাকা, প্রয়োজনীয় নথি ঠিক রাখা এবং কোনো অসঙ্গতি চোখে পড়লে যথাযথ কর্তৃপক্ষকে জানানো। এই বিষয়ে আরও আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন, কারণ আমরা চেষ্টা করি নির্ভুল ও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। আর যদি এই ভিডিওটি আপনাদের উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করুন, যাতে আরও বেশি মানুষ এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতন হতে পারেন।